আপনার কি একটি দুর্দান্ত ব্যবসার ধারণা আছে, কিন্তু যখন কেউ জিজ্ঞাসা করে আপনার পরিকল্পনা কি, তখন আপনি চুপ করে যান? শুধু ধারণা দিয়ে কিছু হয় না। একটি শক্তিশালী, স্পষ্ট এবং কর্মভিত্তিক ব্যবসায়িক পরিকল্পনা নির্ধারণ করে যে আপনার ধারণাটি আকাশে উড়বে নাকি মাটিতে পড়ে যাবে। হাউ টু রাইট এ বিজনেস প্ল্যান এটি এমন একটি বই যা আপনাকে ধাপে ধাপে শেখাবে কিভাবে আপনার ধারণাকে এমন একটি পেশাদার উপস্থাপনায় পরিণত করবেন যা বিনিয়োগকারীদেরও মুগ্ধ করবে এবং বাজারেও টিকে থাকবে। নমস্কার বন্ধুরা, আজ আমরা সেই রোড ম্যাপ নিয়ে কথা বলতে যাচ্ছি যা প্রতিটি সফল ব্যবসার শুরু। তাই যদি আপনি সত্যিই আপনার ধারণা বিশ্বের সামনে আনতে চান, তাহলে AEVDOT শেষ পর্যন্ত দেখুন। অধ্যায় 1, অংশ 1। যদি আপনার পরিকল্পনা শুধু আপনার মাথায় থাকে তাহলে সেটি একটি স্বপ্ন, কিন্তু যখন সেই পরিকল্পনা কাগজে নেমে আসে তখন সেটি একটি মিশন হয়ে যায়। ব্যবসা শুরু হয় একটি ধারণা দিয়ে, কিন্তু শুধু ধারণা দিয়ে কোনো বড় ব্যবসা হয় না। তার জন্য প্রয়োজন একটি ঠোস, স্পষ্ট এবং কার্যকর পরিকল্পনা, এমন একটি রোড ম্যাপ যা আপনাকে শুরু থেকে সফলতা পর্যন্ত দিকনির্দেশনা দেবে। কিন্তু প্রশ্ন হল, এমন পরিকল্পনা তৈরি করা কিভাবে শুরু করবেন? সবচেয়ে প্রথমে আমাদের বুঝতে হবে যে একটি ব্যবসায়িক পরিকল্পনা শুধু বিনিয়োগকারীদের দেখানোর জন্য নয়। এটি আপনাকে আপনার ব্যবসার প্রতিটি দিক পরিষ্কারভাবে দেখার সুযোগ দেয়। আপনি যা ভেবেছেন তা যখন আপনি লেখেন, তখনই আপনি আপনার চিন্তাভাবনার গভীরতা বুঝতে পারেন। এটি আপনার ধারণা কাগজে নামানোর প্রথম পদক্ষেপ। যখন আপনি লেখা শুরু করেন, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার ব্যবসার উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করা। আপনি কি বিক্রি করতে চান, কাকে বিক্রি করতে চান, এবং কেন? যদি এই 3টি প্রশ্নের উত্তর আপনার কাছে না থাকে, তাহলে আপনি এখনও শুরু করার জন্য প্রস্তুত নন। এর মানে এই নয় যে আপনার সবকিছু নিখুঁত হতে হবে, তবে স্পষ্টতা জরুরি। ব্যবসায়িক পরিকল্পনার শুরু হয় এই প্রশ্ন দিয়ে যে আপনি কোন সমস্যা সমাধান করছেন। বাজারে এমন কি প্রয়োজন আছে যা এখনও পূরণ হচ্ছে না, এবং আপনি সেই প্রয়োজনটি কিভাবে পূরণ করতে পারেন? এখন যখন আপনি আপনার সমস্যা এবং সমাধান উভয়ই বুঝে গেছেন, তখন পরবর্তী ধাপ হল আপনার পণ্য বা পরিষেবা সংজ্ঞায়িত করা। মানুষ কি কিনবে, কিভাবে কিনবে, এবং তারা এর থেকে কি সুবিধা পাবে, এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে লিখতে হবে। একটি ভালো ব্যবসায়িক পরিকল্পনা সেই গ্রাহককে মাথায় রেখে লেখা হয় যে আপনার সম্পর্কে কিছুই জানে না। এটি পড়ে যে কেউ যেন বুঝতে পারে আপনার ব্যবসা কি করে, কিভাবে করে, এবং কেন করে। এবং হ্যাঁ, এখানে একটি বড় ভুল হয়। লোকেরা পরিকল্পনা করার সময় তাদের ধারণার প্রতি খুব বেশি মুগ্ধ হয়ে পড়ে, কিন্তু ব্যবসার আসল অর্থ হল মূল্য প্রদান করা। যদি আপনার ধারণা মানুষের সমস্যা সমাধান না করে, তাহলে সেটি শুধু একটি ধারণা, ব্যবসা নয়। তাই যখন আপনি আপনার পরিকল্পনা শুরু করবেন, তখন নিজেকে এই প্রশ্নটি করুন: আমি কাকে মূল্য দিচ্ছি, আমার গ্রাহক কে, তার কি প্রয়োজন, এবং আমি তাকে কিভাবে তা দিতে যাচ্ছি। অধ্যায় 1, অংশ 2। যখন আপনি জেনে যান আপনার গ্রাহক কে এবং তার কি প্রয়োজন, তখন পরবর্তী পদক্ষেপ হল কিভাবে তাদের লক্ষ্য করবেন। এই পর্যায়ে বাজার গবেষণা, মার্কেট রিসার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনাকে বুঝতে হবে আপনার লক্ষ্য দর্শকদের বয়স কত, তাদের আয় কত, তাদের চাহিদা এবং সমস্যা কি, এবং তারা সাধারণত কি ভাবে। এখানে বাজার গবেষণা এবং অনুমান করার মধ্যে একটি বড় পার্থক্য বুঝুন। বেশিরভাগ নতুন ব্যবসার প্রতিষ্ঠাতা তাদের মনে কিছু অনুমান করে নেন, যেমন আমার মনে হয় লোকেরা এটি পছন্দ করবে, বা আমার মতে এটি চলবে। কিন্তু ব্যবসা শুধু অনুমানের ওপর চলে না। আপনার ডেটা, প্রমাণ প্রয়োজন, এবং এর জন্য আপনাকে আপনার সম্ভাব্য গ্রাহকদের সাথে কথা বলতে হবে। গ্রাহক সাক্ষাৎকার, কাস্টমার ইন্টারভিউজ নিন। তাদের জিজ্ঞাসা করুন যে তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন, বর্তমানে তারা সেই সমস্যার কি সমাধান পাচ্ছেন এবং সেই সমাধানে তারা কতটা সন্তুষ্ট। তাদের উত্তর আপনার জন্য শোনার চেয়েও মূল্যবান হবে, কারণ এখান থেকেই আপনি আপনার পরিকল্পনাকে আসল দিক নির্দেশনা পাবেন। তারপর আসে প্রতিযোগিতা, কম্পিটিশন বোঝার পালা। প্রতিটি বাজারে ইতিমধ্যেই কেউ না কেউ বিদ্যমান। আপনাকে দেখতে হবে যে তারা কি করছে, কি ভালো করছে, এবং কি করছে না। এটি আপনাকে আপনার পণ্যকে আরও উন্নত করার সুযোগ দেবে, কিন্তু শুধু তাদের চেয়ে ভালো হলেই হবে না। আপনাকে আলাদা হতে হবে, অর্থাৎ আপনাকে আপনার অনন্য বিক্রয় প্রস্তাব, ইউনিক সেলিং প্রপোজিশন USP নির্ধারণ করতে হবে। লোকেরা কেন আপনাকে বেছে নেবে, অন্য কাউকে নয়?
এর উত্তর আপনার পরিকল্পনায় পরিষ্কার থাকতে হবে। এবং তারপর আসে ব্যবসা মডেল, বিজনেস মডেল। আপনার আয় কিভাবে হবে? আপনি কি একবারের পণ্য বিক্রি করবেন, নাকি সাবস্ক্রিপশন নিয়ে কাজ করবেন? আপনি কি পরিষেবা দেবেন, নাকি ডিজিটাল পণ্য? কত দামে বিক্রি করবেন? খরচ কত আসবে? মুনাফা কত হবে? যত পরিষ্কার এবং সহজভাবে আপনি এই সব পরিকল্পনা করবেন, তত আপনার প্রস্তুতি শক্তিশালী হবে। এবং একটি কথা মনে রাখবেন, ব্যবসায়িক পরিকল্পনা কোনো পাথরের রেখা নয়, এটি একটি জীবন্ত নথি যা সময় এবং অভিজ্ঞতার সাথে পরিবর্তিত হয়। অধ্যায় 2, অংশ 1। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বড় বড় ব্যবসা, যেগুলি একটি ছোট ঘর থেকে শুরু হয়েছিল, তারা কিভাবে বিশ্ব জয় করেছিল? এর একটি বড় রহস্য আছে, একটি ব্যবসায়িক পরিকল্পনা যা শুধু কাগজে নয়, মন এবং হৃদয় উভয় ক্ষেত্রেই ছিল। এমন একটি পরিকল্পনা যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ঝুঁকি এবং প্রতিটি সুযোগের হিসাব স্পষ্টভাবে লেখা ছিল। এখন সেই অংশের কথা বলি যা প্রতিটি ব্যবসায়িক পরিকল্পনার ভিত্তি, মিশন এবং ভিশন। মিশন অ্যান্ড ভিশন। মিশন মানে আপনি কি করতে চান, ভিশন মানে আপনি এটি করে কোথায় পৌঁছাতে চান। এই দুটি বিষয় আপনার চিন্তাভাবনাকে দিকনির্দেশনা দেয় এবং আপনার কাজকে একটি উদ্দেশ্য দেয়। একটি শক্তিশালী মিশন স্টেটমেন্ট আপনার ব্যবসার আত্মা হয়, যার সাথে মানুষ যুক্ত হয়। ধরুন, আপনি একটি হেলথ ড্রিঙ্ক স্টার্টআপ শুরু করছেন। আপনার মিশন হতে পারে ভারতকে স্বাস্থ্যকর করে তোলা, প্রতিদিন একটি ড্রিঙ্কের মাধ্যমে। এবং আপনার ভিশন হতে পারে প্রতিটি বাড়িতে আমাদের ড্রিঙ্ক থাকবে এবং লোকেরা তাদের স্বাস্থ্যে পার্থক্য অনুভব করবে। যখন আপনি এটি লেখেন, তখন এটি শুধু বিনিয়োগকারীদেরই নয়, বরং আপনার নিজেরও বারবার আপনার দিকনির্দেশনা মনে করিয়ে দেয়। এবং হ্যাঁ, এগুলি কোনো প্রদর্শনের শব্দ হওয়া উচিত নয়, এটি আসল চিন্তাভাবনা হওয়া উচিত যা আপনার কাজে প্রতিফলিত হবে। এরপর আসে ব্যবসা ওভারভিউ, বিজনেস ওভারভিউ, অর্থাৎ আপনি যে কাজটি করতে যাচ্ছেন তার পুরো সারসংক্ষেপ। আপনি কি বিক্রি করবেন, কাকে বিক্রি করবেন, কেন বিক্রি করবেন, এবং কিভাবে বিক্রি করবেন, এই সবই। এই বিভাগে ভাষা সহজ রাখতে হবে, এমন মনে হওয়া উচিত যেন আপনি কোনো বন্ধুকে আপনার ধারণা বোঝাচ্ছেন। তারপর আসে কোম্পানির কাঠামো, কোম্পানি স্ট্রাকচার। আপনি একা আছেন, অংশীদারিত্ব আছে, নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করতে চলেছেন? এটি পরিষ্কার হওয়া উচিত। এর মাধ্যমে আপনার দায়িত্ব, কর এবং ভবিষ্যতের সিস্টেম সব নির্ধারিত হয়। এখানে একটি বিষয় খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, ভূমিকা এবং দায়িত্ব, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। যদি আপনি কারো সাথে কাজ করেন, তাহলে পরিষ্কার হওয়া উচিত কে কি করবে। এতে বিভ্রান্তি হয় না এবং কাজ দ্রুত এগিয়ে যায়। প্রতিটি কাঠামোর নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে, তাই এটি বেছে নেওয়ার সময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। প্রয়োজন হলে কোনো সিএ বা আইনি বিশেষজ্ঞের পরামর্শ নিন। পরবর্তী অংশে আমরা আপনার পণ্য বা পরিষেবা এবং কিভাবে আপনি এটিকে মানুষের জীবনের অংশ করতে পারেন তা নিয়ে কথা বলব। অধ্যায় 2, অংশ 2। এবার আসি সেই অংশে যা আপনার ব্যবসার আসল নায়ক, আপনার পণ্য বা পরিষেবা। ভাবুন তো, যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার পণ্য এমন কি করে যা অন্যদের থেকে আলাদা, তাহলে কি আপনি এক লাইনে উত্তর দিতে পারবেন? এখানে আপনার স্পষ্টতা সবচেয়ে বেশি জরুরি। আপনার পণ্য কি, সেটি কার প্রয়োজন পূরণ করে, এবং সেটি কিভাবে কারো জীবনকে সহজ বা উন্নত করে, এটি বোঝানো খুব জরুরি। ধরুন, আপনি এমন একটি মোবাইল অ্যাপ তৈরি করছেন যা শিক্ষার্থীদের প্রতিদিনের স্টাডি প্ল্যান দেয়, তাহলে আপনার পণ্য শুধু একটি অ্যাপ নয়, বরং এটি একটি ব্যক্তিগত নির্দেশিকা যা শিক্ষার্থীর সমস্যা সমাধান করে কোথা থেকে পড়তে হবে, কতটা পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। এখন এই কথাই আপনাকে ব্যবসায়িক পরিকল্পনায় লিখতে হবে, কিন্তু এমনভাবে যে পাঠক আপনার চিন্তাভাবনার সাথে যুক্ত হতে পারে। এরপর আপনাকে আপনার পণ্যের ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন কি, তা বলতে হবে। কোন বিষয়টি আপনার পণ্যকে বাকি সব থেকে আলাদা করে তোলে? সেটি কি কম দামে বেশি কিছু দেয়? এর গুণগত মান কি উন্নত? এটি কি প্রযুক্তিতে এগিয়ে? যেমন, যদি আপনি একটি জৈব সৌন্দর্য পণ্য তৈরি করেন যা সম্পূর্ণ স্থানীয় উপাদান দিয়ে তৈরি এবং কোনো প্রাণীর ওপর পরীক্ষা করা হয়নি, তাহলে এটি আপনার ইউএসপি হতে পারে। তারপর আসে পণ্য জীবনচক্র, প্রোডাক্ট লাইফ সাইকেল অংশ, অর্থাৎ আপনার পণ্য কতদিন চলবে এবং কখন আপনাকে নতুন সংস্করণ আনতে হতে পারে। এটি বিনিয়োগকারীদের একটি ধারণা দেয় যে ভবিষ্যতে আপনাকে কতটা উদ্ভাবন করতে হবে। এর সাথে এটিও বলুন যে আপনি এখন পর্যন্ত কি কি প্রস্তুত করেছেন,
শুধু ধারণা আছে নাকি প্রোটোটাইপ তৈরি হয়েছে, কোনো পরীক্ষা হয়েছে, কোনো গ্রাহকের কাছ থেকে প্রতিক্রিয়া মিলেছে? এই সব বিষয় আপনার বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং ব্যবসায়িক পরিকল্পনাকে শক্তিশালী করে। এবং হ্যাঁ, এটি ভুলবেন না, যদি আপনি এমন কিছু তৈরি করেন যার উপর পেটেন্ট বা কপিরাইট থাকতে পারে, তাহলে সেটি অবশ্যই উল্লেখ করুন। এটি আপনাকে আইনি সুরক্ষা দেবে এবং বাজারে আপনার পণ্য অনুলিপি হওয়া থেকে রক্ষা করবে। অধ্যায় ৩, অংশ ১। আপনি কি জানেন যে বিশ্বের অনেক দুর্দান্ত ব্যবসা শুধু এই কারণেই ব্যর্থ হয়েছে? কারণ তারা বাজারকে সঠিকভাবে বুঝতে পারেনি। বাজার বিশ্লেষণ, মার্কেট অ্যানালিসিস অর্থাৎ বাজারের গভীর অধ্যয়ন আপনার ব্যবসার ভিত্তিকে শক্তিশালী করে। এটি বোঝা যতটা জরুরি ততটাই সহজ হতে পারে যদি আপনি সঠিক পথে যান। বাজার বিশ্লেষণের মানে হল আপনি এটি খুঁজে বের করুন যে আপনার সম্ভাব্য গ্রাহকরা কারা, তারা কি চায়, তাদের প্রয়োজন কি এবং আপনার প্রতিদ্বন্দ্বীরা কম্পিটিটর কি করছে। এই তথ্য ছাড়া আপনি অন্ধকারে তীর চালানোর মতো ভুল করতে পারেন। সবচেয়ে প্রথমে আপনাকে আপনার লক্ষ্য দর্শক টার্গেট অডিয়েন্স অর্থাৎ লক্ষ্য গ্রাহকের সম্পূর্ণ প্রোফাইল তৈরি করতে হবে। বয়স, লিঙ্গ, অবস্থান, কেনার অভ্যাস, পছন্দ অপছন্দ সবকিছু বোঝা জরুরি। এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি কার জন্য পণ্য তৈরি করছেন এবং আপনার মার্কেটিং কেমন হওয়া উচিত। এরপর প্রতিযোগিতা পরীক্ষা করুন। এটি জানা জরুরি যে আপনার এলাকায় কোন কোন ব্যবসা কাজ করছে, তাদের শক্তি কি এবং তাদের দুর্বলতা কি। এই তথ্য থেকে আপনি আপনার ব্যবসা উন্নত করার নতুন ধারণা পাবেন। বাজারের আকার, মার্কেট সাইজ অর্থাৎ আপনার পণ্য বা পরিষেবার জন্য সম্ভাব্য গ্রাহক বা বিক্রয়ের মোট সম্ভাবনাকেও বোঝা জরুরি। যদি বাজার খুব ছোট হয় তাহলে আপনার ব্যবসাকে বাড়ানো কঠিন হতে পারে। অন্যদিকে খুব বড় বাজারও সঠিক কৌশল না থাকলে শূন্য প্রমাণিত হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল বাজারের প্রবণতা, মার্কেট ট্রেন্ডস। এগুলি হল সেই প্রবণতা যা সময়ের সাথে পরিবর্তিত হয়, যেমন গ্রাহকের পছন্দ, প্রযুক্তির পরিবর্তন বা নতুন নিয়ম কানুন। এগুলি বুঝে আপনি আপনার ব্যবসাকে সময়ের সাথে আপডেট রাখতে পারেন এবং এগিয়ে নিয়ে যেতে পারেন। ভালো বাজার গবেষণা করার জন্য আপনি অনলাইন সার্ভে, ফোকাস গ্রুপ বা সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে পারেন। এর মাধ্যমে আপনি সরাসরি গ্রাহকের মতামত পাবেন এবং আপনি আপনার পণ্য উন্নয়ন ও মার্কেটিং উন্নত করতে পারবেন। বাজার বিশ্লেষণ আপনাকে এটিও শেখায় যে কোনো নতুন সুযোগ আপনার জন্য উপলব্ধ এবং কোন বিপদ থেকে আপনাকে বাঁচতে হবে। এই তথ্যের ভিত্তিতে আপনি সঠিক ব্যবসায়িক কৌশল তৈরি করতে পারেন। অধ্যায় ৩, অংশ ২। যখন আপনি বাজার বিশ্লেষণের প্রাথমিক ধারণা পেয়ে গেছেন, তখন কথা বলি বাজার গবেষণা, মার্কেট রিসার্চ কিভাবে করবেন। বাজার গবেষণা হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার সম্ভাব্য গ্রাহক এবং প্রতিযোগীদের সম্পর্কে গভীরভাবে তথ্য সংগ্রহ করেন। এই গবেষণা দুই প্রকারের হয়: প্রাথমিক, প্রাইমারি এবং মাধ্যমিক, সেকেন্ডারি। প্রাথমিক গবেষণা, প্রাইমারি রিসার্চ মানে হল সরাসরি উৎস থেকে তথ্য নেওয়া। আপনি গ্রাহকদের প্রশ্ন জিজ্ঞাসা করেন, তাদের মতামত নেন বা ফোকাস গ্রুপ তৈরি করে তাদের মতামত বোঝেন। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি নতুন পণ্য চালু করতে চান, তাহলে আপনার সম্ভাব্য গ্রাহকদের তাদের সম্পর্কিত প্রয়োজন, সমস্যা এবং পছন্দ অপছন্দ সম্পর্কে প্রশ্ন করুন। এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার পণ্য সত্যিই তাদের সমস্যার সমাধান করে কিনা। মাধ্যমিক গবেষণা, সেকেন্ডারি রিসার্চ এ আপনি আগে থেকে উপলব্ধ ডেটা, রিপোর্ট, নিবন্ধ এবং বাজার বিশ্লেষণ রিপোর্ট ব্যবহার করেন। এই ডেটা সাধারণত ইন্টারনেট, ব্যবসার রিপোর্ট, সরকারি পরিসংখ্যান এবং শিল্প জার্নাল থেকে পাওয়া যায়। মাধ্যমিক গবেষণা আপনাকে একটি বিস্তৃত দৃষ্টিভঙ্গি দেয় যে আপনার শিল্প কেমন, প্রবণতা কী এবং প্রতিযোগীরা কিভাবে কাজ করছে। বাজার গবেষণার সময় খেয়াল রাখবেন যে আপনি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং সঠিক উপায়ে ডেটা সংগ্রহ করেন। প্রশ্নগুলি সরাসরি এবং স্পষ্ট হওয়া উচিত যাতে উত্তরগুলিও কার্যকর হয়। মনে রাখবেন, ভুল বা অসম্পূর্ণ তথ্য আপনার ব্যবসায়িক পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই ডেটা ব্যবহার করে আপনি আপনার ব্যবসার মার্কেটিং কৌশল নির্ধারণ করতে পারেন। যেমন, যদি আপনার গবেষণা দেখায় যে আপনার গ্রাহকরা বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে সক্রিয়, তাহলে আপনার মার্কেটিংয়ের ফোকাসও সোশ্যাল মিডিয়াতে হওয়া উচিত। অধ্যায় ৪, অংশ ১। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার কোম্পানি কি করে এবং এটি অন্যদের থেকে কিভাবে আলাদা, তাহলে কি আপনি এক লাইনে উত্তর দিতে পারবেন? যদি না পারেন, তাহলে এই সেই জায়গা যেখানে আমরা আজ মনোযোগ দিতে চলেছি।
কারণ একটি ব্যবসায়িক পরিকল্পনার প্রাণ হল আপনার কোম্পানির পরিচয়, তার কাঠামো, মিশন এবং ভিশন। সবচেয়ে প্রথমে কথা বলি কোম্পানির ওভারভিউ নিয়ে। এখানে আপনি বলেন যে আপনার কোম্পানির নাম কি, কবে শুরু হয়েছে বা হতে চলেছে, এর অবস্থান কোথায় হবে এবং এর আইনি কাঠামো কি, যেমন এটি একক মালিকানা, অংশীদারিত্ব, এলএলপি নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানি। এর মাধ্যমে বিনিয়োগকারী বা পাঠক বুঝতে পারেন যে আপনি আপনার অপারেশন নিয়ে কতটা ভেবেছেন। এরপর আসে মিশন স্টেটমেন্ট। এটি একটি ছোট লাইন, কিন্তু এটি আপনার উদ্দেশ্য কি তা জানায়, অর্থাৎ আপনার কোম্পানি বিশ্বে কি পরিবর্তন আনতে চায়। এই লাইনটি অনুপ্রেরণামূলক হওয়া উচিত, কিন্তু মাটির সাথে সংযুক্ত। যেমন, আমরা প্রতিটি ছোট ব্যবসাকে অনলাইন সাফল্য অর্জনে সাহায্য করতে চাই। এবার ভিশন স্টেটমেন্টের দিকে আসি। এটি বলে যে আপনি ভবিষ্যতে আপনার কোম্পানিকে কোথায় দেখতে চান। এক অর্থে এটি আপনার স্বপ্নের বর্ণনা, যা দেখায় যে আপনি 5 বা 10 বছর পর কোন অবস্থানে পৌঁছাতে চান। এরপর আসে আপনার ব্যবসার কাঠামো, স্ট্রাকচার, অর্থাৎ আপনার দলের আকার কেমন হবে, কে কি কাজ করবে এবং কোন কোন বিভাগ থাকবে। হতে পারে শুরুতে আপনি একা সবকিছু করছেন, কিন্তু তবুও আপনাকে এটি লিখতে হবে যে আপনি যেমন বাড়বেন আপনি কোন কোন পদ নিয়োগ করবেন, যেমন অপারেশন ম্যানেজার, মার্কেটিং হেড, সেলস এক্সিকিউটিভ ইত্যাদি। শুধু তাই নয়, যদি আপনার সহ-প্রতিষ্ঠাতা বা অংশীদার থাকে, তাহলে প্রত্যেকের ভূমিকা এবং দায়িত্ব পরিষ্কারভাবে জানাতে হবে। এটি দেখায় যে কাজ কিভাবে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকে কি দক্ষতা নিয়ে এসেছে। প্রতিটি কাঠামোর নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে, তাই এটি বেছে নেওয়ার সময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। প্রয়োজন হলে কোনো সিএ বা আইনি বিশেষজ্ঞের পরামর্শ নিন। এবার একটি খুব গুরুত্বপূর্ণ অংশ আসে, মূল মূল্যবোধ, কর ভ্যালিউস, অর্থাৎ আপনার কোম্পানি কোন নীতিগুলির উপর চলে। উদাহরণস্বরূপ, সততা, গ্রাহক সন্তুষ্টি, উদ্ভাবন, গতি বা স্বচ্ছতা। এই মূল্যবোধগুলি আপনার কোম্পানির কাজ করার পদ্ধতিকে সংজ্ঞায়িত করে এবং বিনিয়োগকারীরা জানতে চায় যে আপনি কোন মানসিকতা নিয়ে ব্যবসা চালাতে চান। এবং এবার কথা বলি দীর্ঘমেয়াদী লক্ষ্য, লং টার্ম গোলস নিয়ে, অর্থাৎ 1 বছর, 3 বছর এবং 5 বছরে আপনি কি অর্জন করতে চান। এগুলিকে স্মার্ট ফরম্যাটে রাখা উচিত, মানে নির্দিষ্ট, স্পেসিফিক, পরিমাপযোগ্য, মেজারেবল, অর্জনযোগ্য, অ্যাচিভেবল, প্রাসঙ্গিক, রিলেভেন্ট এবং সময়বদ্ধ, টাইম বাউন্ড। এর মাধ্যমে মনে হয় যে আপনি শুধু ভাবনাতেই সীমাবদ্ধ রাখেননি, বরং এর পরিকল্পনাও করেছেন। অধ্যায় 4, অংশ 2। এবার কথা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, আপনার পণ্য বা পরিষেবা। যখন আপনি কাউকে আপনার ব্যবসা বোঝান, তখন সে সবার আগে জানতে চায় আপনি কি বিক্রি করছেন এবং কেন এটি বিশেষ। তাই এটি লেখা একটি শিল্প, কিন্তু আমি এটিকে সহজ করে দিচ্ছি। সবচেয়ে প্রথমে আপনাকে বলতে হবে যে আপনার পণ্য বা পরিষেবা কি। এটিকে খুব সহজ এবং পরিষ্কার ভাষায় বলুন, যাতে যে কেউ দ্বিধা ছাড়াই বুঝতে পারে। যেমন, আপনার বন্ধুকে বলুন, আমরা এমন একটি অ্যাপ তৈরি করছি যা ছোট ব্যবসায়ীদের অনলাইন বিক্রি বাড়াতে সাহায্য করে। তারপর এর সুবিধাগুলি জানানো জরুরি। লোকেরা পণ্যের বৈশিষ্ট্যগুলির চেয়ে সেই পণ্য থেকে প্রাপ্ত সুবিধাগুলিতে বেশি আগ্রহী হয়। যেমন, যদি আপনার পরিষেবা সময় বাঁচায়, অর্থ বাঁচায় বা কোনো ঝামেলা দূর করে, তাহলে এটি জোর দিয়ে বলুন। উদাহরণস্বরূপ, এই অ্যাপটি আপনার পণ্যকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে সাহায্য করে, যার ফলে আপনার গ্রাহক বাড়বে এবং বিক্রিও বাড়বে। এরপর যদি আপনার পণ্য কোনো অনন্য উপায়ে কাজ করে বা কোনো বিশেষ প্রযুক্তি ব্যবহার করে, তাহলে সেটিও বলা উচিত। এটি আপনার ব্যবসার স্বকীয়তা দেখায়, কিন্তু এটিকে বেশি জটিল করবেন না। সহজ ভাষায় বোঝান, যাতে শ্রোতার মনে হয় এই পণ্যটি সত্যিই আলাদা। যদি আপনার কোনো পেটেন্ট বা কপিরাইট থাকে বা আপনার কোনো বিশেষ প্রযুক্তি থাকে, তাহলে সেটিও এখানে অবশ্যই অন্তর্ভুক্ত করুন। এর মাধ্যমে বোঝা যায় যে আপনি আপনার ব্যবসাকে প্রতিযোগিতা থেকে বাঁচানোর কথাও ভেবেছেন। পরবর্তী পয়েন্ট হল পণ্যের উন্নয়ন পর্যায়, ডেভেলপমেন্ট স্টেজ, অর্থাৎ আপনার পণ্য এখন ধারণা পর্যায়ে আছে, প্রোটোটাইপ তৈরি হয়েছে, নাকি বাজারে এসে গেছে। যদি এটি বাজারে থাকে, তাহলে এর কিছু ফলাফল বা সাফল্যও বলুন। এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিশ্বাস হয় যে আপনি শুধু স্বপ্ন দেখেন না, বরং কাজও করেন। এবার কথা বলি মূল্য নির্ধারণ কৌশল, প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে। এর মানে হল আপনি আপনার পণ্য বা পরিষেবার দাম কিভাবে নির্ধারণ করেন। এটি খুব গুরুত্বপূর্ণ,
কারণ ভুল দাম আপনার ব্যবসাকে প্রভাবিত করতে পারে। দাম নির্ধারণ করার সময় আপনি আপনার খরচ, বাজারের পরিস্থিতি এবং গ্রাহকের সামর্থ্য মাথায় রাখবেন। এছাড়াও যদি আপনার কোনো বিশেষ অফার বা ডিসকাউন্ট কাঠামো থাকে তাহলে সেটিও এখানে লেখা উচিত। যেমন, প্রথম 3 মাসে আমরা 20% ছাড় দেব, যাতে বেশি গ্রাহক যুক্ত হতে পারে। শেষে এখানে একটি ছোট সতর্কতা, পণ্য বা পরিষেবা যত সহজ এবং পরিষ্কারভাবে বলবেন তত ভালো। খুব বেশি প্রযুক্তিগত কথা বা জটিল শব্দ মানুষের মনোযোগ বিচ্যুত করতে পারে। এখন আপনি আপনার পণ্য বা পরিষেবার এই অংশটিকে পেশাদার এবং প্রভাবশালী করার জন্য প্রস্তুত। অধ্যায় 5, অংশ 1। আপনি কি জানেন যে আপনার ব্যবসার ধারণা যতই দুর্দান্ত হোক না কেন, যদি আপনি বাজারকে সঠিকভাবে না বোঝেন তবে তা সফল হতে পারবে না? বাজার বিশ্লেষণ, মার্কেট অ্যানালিসিস, অর্থাৎ বাজারের গভীরভাবে অধ্যয়ন, আপনার ব্যবসার ভিত্তিকে শক্তিশালী করে। এটিকে বোঝা যতটা জরুরি ততটাই সহজও হতে পারে যদি আপনি সঠিক দিকে যান। বাজার বিশ্লেষণের অর্থ হল আপনি এটি খুঁজে বের করুন যে আপনার সম্ভাব্য গ্রাহকরা কারা, তারা কি চায়, তাদের প্রয়োজন কি, এবং আপনার প্রতিদ্বন্দ্বীরা, কম্পিটিটর, কি করছে। এই তথ্য ছাড়া আপনি অন্ধকারে তীর চালানোর মতো ভুল করতে পারেন। সবচেয়ে প্রথমে আপনাকে আপনার লক্ষ্য দর্শক, টার্গেট অডিয়েন্স, অর্থাৎ লক্ষ্য গ্রাহকের একটি সম্পূর্ণ প্রোফাইল তৈরি করতে হবে। বয়স, লিঙ্গ, অবস্থান, কেনার অভ্যাস, পছন্দ অপছন্দ সবকিছু বোঝা জরুরি। এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি কার জন্য পণ্য তৈরি করছেন এবং আপনার মার্কেটিং কেমন হওয়া উচিত। এরপর প্রতিযোগিতা পরীক্ষা করুন। এটি জানা জরুরি যে আপনার এলাকায় কোন কোন ব্যবসা কাজ করছে, তাদের শক্তি কী এবং তাদের দুর্বলতা কী। এই তথ্য থেকে আপনি আপনার ব্যবসা উন্নত করার নতুন ধারণা পাবেন। বাজারের আকার, মার্কেট সাইজ, অর্থাৎ আপনার পণ্য বা পরিষেবার জন্য সম্ভাব্য গ্রাহক বা বিক্রির মোট সম্ভাবনাকেও বোঝা জরুরি। যদি বাজার খুব ছোট হয় তাহলে আপনার ব্যবসাকে বাড়ানো কঠিন হতে পারে। অন্যদিকে খুব বড় বাজারও সঠিক কৌশল না থাকলে ফাঁকা প্রমাণিত হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল বাজারের প্রবণতা, মার্কেট ট্রেন্ডস। এগুলি হল সেই প্রবণতা যা সময়ের সাথে পরিবর্তিত হয়, যেমন গ্রাহকের পছন্দ, প্রযুক্তির পরিবর্তন বা নতুন নিয়ম কানুন। এগুলি বুঝে আপনি আপনার ব্যবসাকে সময়ের সাথে আপডেট রাখতে পারেন এবং এগিয়ে নিয়ে যেতে পারেন। ভালো বাজার গবেষণা করার জন্য আপনি অনলাইন সার্ভে, ফোকাস গ্রুপ বা সোশ্যাল মিডিয়ার সাহায্য নিতে পারেন। এর মাধ্যমে আপনি সরাসরি গ্রাহকের মতামত পাবেন এবং আপনি আপনার পণ্য উন্নয়ন ও মার্কেটিং উন্নত করতে পারবেন। বাজার বিশ্লেষণ আপনাকে এটিও শেখায় যে কোনো নতুন সুযোগ আপনার জন্য উপলব্ধ এবং কোন ঝুঁকি থেকে আপনাকে বাঁচতে হবে। এই তথ্যের ভিত্তিতে আপনি সঠিক ব্যবসায়িক কৌশল তৈরি করতে পারেন। অধ্যায় 5, অংশ 2। যখন আপনি বাজার বিশ্লেষণের মৌলিক ধারণা অর্জন করেছেন তখন কথা বলি বাজার গবেষণা, মার্কেট রিসার্চ কিভাবে করবেন। বাজার গবেষণা হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার সম্ভাব্য গ্রাহক এবং প্রতিযোগীদের সম্পর্কে গভীরভাবে তথ্য সংগ্রহ করেন। এই গবেষণা 2 প্রকারের হয়: প্রাথমিক, প্রাইমারি, এবং মাধ্যমিক, সেকেন্ডারি। প্রাথমিক গবেষণা, প্রাইমারি রিসার্চ মানে হল সরাসরি উৎস থেকে তথ্য নেওয়া। আপনি গ্রাহকদের প্রশ্ন জিজ্ঞাসা করেন, তাদের মতামত নেন বা ফোকাস গ্রুপ তৈরি করে তাদের মতামত বোঝেন। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি নতুন পণ্য চালু করতে চান তাহলে আপনার সম্ভাব্য গ্রাহকদের তাদের সম্পর্কিত প্রয়োজন, সমস্যা এবং পছন্দ অপছন্দ সম্পর্কে প্রশ্ন করুন। এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার পণ্য সত্যিই তাদের সমস্যার সমাধান করে কিনা। মাধ্যমিক গবেষণা, সেকেন্ডারি রিসার্চ, আপনি আগে থেকে উপলব্ধ ডেটা, রিপোর্ট, নিবন্ধ এবং বাজার বিশ্লেষণ রিপোর্ট ব্যবহার করেন। এই ডেটা সাধারণত ইন্টারনেট, ব্যবসার রিপোর্ট, সরকারি পরিসংখ্যান এবং শিল্প জার্নাল থেকে পাওয়া যায়। মাধ্যমিক গবেষণা আপনাকে একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি দেয় যে আপনার শিল্প কেমন, প্রবণতা কী, এবং প্রতিযোগীরা কিভাবে কাজ করছে। বাজার গবেষণার সময় খেয়াল রাখবেন যে আপনি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং সঠিক উপায়ে ডেটা সংগ্রহ করেন। প্রশ্নগুলি সরাসরি এবং স্পষ্ট হওয়া উচিত যাতে উত্তরগুলিও কার্যকর হয়। মনে রাখবেন, ভুল বা অসম্পূর্ণ তথ্য আপনার ব্যবসায়িক পরিকল্পনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই ডেটা ব্যবহার করে আপনি আপনার ব্যবসার মার্কেটিং কৌশল নির্ধারণ করতে পারেন। যেমন, যদি আপনার গবেষণা দেখায় যে আপনার গ্রাহকরা বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে সক্রিয়, তাহলে আপনার মার্কেটিংয়ের ফোকাসও সোশ্যাল মিডিয়াতে হওয়া উচিত।